হাই এভরিওয়ান, ফাইনালি আমরা বেরাচ্ছি লাদাখের উদ্দেশ্যে। গাড়ির পিছন দেখে ঘাবড়ানোর কিছু নেই, কারণ আমরা এবার একটা পরিকল্পনা নিয়ে বেরিয়েছি। সেটা হচ্ছে ক্যাম্পিং করবো আমরা লাদাখে। তার জন্য প্রায় অর্ধেক সংসার আমরা গাড়িতে গুছিয়ে নিয়েছি। যাই হোক, নিতেই হয়েছে, কিছু করার নেই, কারণ আমাদের প্ল্যানিং এবার একটু অন্য। মজা আসবে আপনাদের অনেক, কারণ আমরা পুরো লাদাখ এক্সপ্লোর করার ইচ্ছা আছে। ওই হাফ লাদাখ বা এরকম কোনো ব্যাপার নয়। আর এই সময় আমাদের একটু কাশ্মীরে অফ সিজন, যার জন্য আমরা ভেবেছি যে এই সময় লাদাখটা এক্সপ্লোর করি। কলকাতা থেকে এসেছিলাম, সবাই জানেন। তো কলকাতা থেকে এসে আমাদের লাদাখ বেরোনোর কথা ছিল, তার মধ্যে আমাদের একটা ঈদ পড়েছিল, পার্বণ। আর লাদাখে স্নোফল হচ্ছিল প্রায় রোজ, ওয়েদার এত খারাপ ছিল। তো সেইটাও এখন ঠিক হয়ে গেছে, টেম্পারেচার একটু বেড়েছে। শ্রীনগরের টেম্পারেচার এখন 35 ডিগ্রি মতো দিনের বেলা, রাত্রে এরকম 17-18 ডিগ্রি নামছে। আর লাদাখেও টেম্পারেচার মোটামুটি একটু ঠিকঠাক হয়েছে, মানে স্নোফল যেটা হচ্ছিল সেইটা একটু বন্ধ হয়েছে। সেই জন্য আমরা, আর আমাদের ঈদটাও হয়ে গেছে, সেই জন্য আমরা মোটামুটি বেরিয়ে যাচ্ছি। আজকে হচ্ছে 9 তারিখ, এখন 11:30 মতো বাজে। মানে পুরো সংসার গুছিয়ে নিতে হয়েছে, তো মানে গুছানো আর কমপ্লিট হয় না, এরকম একটা ব্যাপার। তো সকাল থেকে গুছাচ্ছিলাম, গুছিয়ে সবকিছু গুছিয়ে নিয়ে এবার বেরাচ্ছি আমরা এখান থেকে। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে ড্রাসের কোনো একটা জায়গায় গিয়ে আমরা ক্যাম্পিং করব। সাধারণত এখান থেকে কার্গিল যায়, তো সেটা সকালবেলা বেরাতে হয় এবং মোটামুটি একটানা বেরাতে হয়। আমরা যাবো ধীরে ধীরে, আমাদের কোনো তাড়া নেই, কারণ আমাদের না হোটেল খোঁজার কোনো টেনশন আছে না কোনো কিছু। তো ক্যাম্পিং আমরা একদম গাড়ির মধ্যে শোয়া সমস্ত কিছু জায়গা আছে। কি কেমন কি সেট আপ করেছি সেগুলো আপনাদের ধীরে ধীরে দেখাবো। তো আপাতত বেরাই। আর এই হচ্ছে প্রথম রুলস লাদাখ যাওয়ার, যে ট্যাঙ্ক ফুল করতে হবে। এখানে দাম হচ্ছে 87 টাকা 13 পয়সা করে, এটা গান্ডারবালের মধ্যে। ট্যাঙ্ক ফুল করছি, কত লিটার যায় দেখা যাক। শ্রীনগর সিটি থেকে বেরিয়ে এসে এখন গান্ডারবালের মধ্যে। রাস্তা আজকে বেশ ফাঁকা, কারণ ঈদ গেছে তো সবেমাত্র, রাস্তায় বেশি লোকজনও নেই। দেখা যাক কত লিটার তেল আছে। 64 লিটার ডিজেল এসছে, 5598 টাকা, 5598 টাকা 97 পয়সা। একদম পুরো টপ আপ করে নিয়েছি। ফোনপে হওয়া ফোনপে, যেখানেই পাম্প পাবেন একদম টপ আপ করিয়ে নেন। আর অটো কার্ড পর্যন্ত যতটা যাবে ততটা। অটো কার্ড হওয়ার পরেও কিন্তু 4-5 লিটার তেল যায়, ওই জন্য কিছুক্ষণ ওয়েট করে একদম পুরো মানে উপর পর্যন্ত টপ আপ করিয়ে নিতে হবে। এবার আমরা পার হচ্ছি ওয়াইল্ড ব্রিজ, গান্ডারবালের খুব সুন্দর একটা ব্রিজ। এখানে আমরা মাঝে মাঝে এসে বিকালের দিকে বসতাম, খুব সুন্দর লাগে। এখান থেকে লে হচ্ছে একদম 400 কিলোমিটার, কার্গিল 174 কিলোমিটার, ড্রাস 117 কিলোমিটার, আর সোনমার্গ হচ্ছে 55 কিলোমিটার। আমরা আজকে ড্রাসে স্টে করার ইচ্ছা আছে। আর এখান থেকে একদম সোজা 55 কিলোমিটার সোনমার্গ গিয়ে পৌঁছাবো, তারপর দাঁড়াবো। এর মাঝখানে দাঁড়াবো না, এই জানটা একটু কাটিয়ে বেরাই, তারপরে একটু জোরে চালাবো। আর শ্রীনগর থেকে লাদাখ যাওয়ার যা রাস্তা আর মানালি হয়ে লাদাখ যাওয়ার রাস্তা কম বেশি কিন্তু একই। কোন রাস্তাটা কেমন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমিও ফার্স্ট টাইম লাদাখ যাচ্ছি আমার এই নিজস্ব গাড়ি নিয়ে। এখন টাইম হয়ে গেছে 2টো বাজতে যায়, 1:40। আর আমরা এখন পার হচ্ছি ওয়াইল, সবেমাত্র ওয়াইল পার করে আসলাম। আর 55 কিলোমিটার গেলে আমরা পৌঁছাবো সোনমার্গ। আর আজকে শ্রীনগরে কোনো একটা অনুষ্ঠান আছে, ইসলামিক কোনো একটা অনুষ্ঠান। তার জন্য উপরের গ্রাম থেকে এত পরিমাণে লোক নামছে, আর রাস্তায় এত জাম যে আমরা ঠিকঠাক করে গাড়িও চালাতে পারছি না। এই যে একটা সামনে যাচ্ছে মহেন্দ্রার XCV 9, যত সম্ভব লাদাখেই যাচ্ছে, চণ্ডীগড়ের গাড়ি। কিন্তু চণ্ডীগড়ের গাড়ি যত সম্ভব মানালি হয়ে যায়, এরা শ্রীনগর হয়ে যাচ্ছে কেন জানি না। সোনমার্গ পার হলে বুঝতে পারবো যে লাদাখ যাচ্ছে কিনা। তো অনেকে সোনমার্গও যায়, যারা কাশ্মীর ঘুরতে আসছে তারা সোনমার্গ ঘুরে আবার ব্যাক করতে পারে। এই সময়টা এত সুন্দর লাগে, চারিদিকে একদম পুরো গ্রিনারিতে ভরা, মানে গাছের পাতাগুলো এত সুন্দর সবুজ, খুব দুর্দান্ত লাগে। আর বর্ষাকাল, যদিও সবসময় বৃষ্টি হচ্ছে না, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। আর এই যে সাইড দিয়ে চলে গেছে সিন্ধ রিভার, আর এই সাইডটা আসলে আরো মন শান্তি হয়ে যায়। সোনমার্গের এই যে রাস্তা, সিনিক বিউটি, দুর্দান্ত সিনিক বিউটি, দুর্দান্ত, তাই না বলো? খুব সুন্দর। হ্যাঁ, কি বলছো? গ্রিন, আর একদম তো গ্রিন তো আছেই, আর সেই সাথে সাইড দিয়ে যে তোমার সিন্ধ রিভারটা বয়ে যায়, এটা দেখতে আরো দুর্দান্ত লাগে। হ্যাঁ, রোদের তেজ খুব, সেই জন্য আমরা দাঁড়াচ্ছি না। এই রাস্তা আমাদের প্রচুর যাওয়া আছে, প্রচুর, খুব ভালো লাগে। কিন্তু এখন আমরা দাঁড়াচ্ছি না, কারণ আমাদের একটা গন্তব্য সেট হয়ে গেছে যে আমাদের ড্রাস পৌঁছাতে হবে। পৌঁছে যাবো তো অবশ্যই, কোনো ব্যাপার না, কিন্তু আমাদের আবার ক্যাম্পিং এর জায়গা দেখতে হবে,
কারণ আমাদের এখন যে কোনো স্পটে আর এই সন্ধ্যাবেলা পৌঁছালে হবে না, মিনিমাম তার আগে পৌঁছাতে হবে, ভালো ক্যাম্পিং এর জায়গা দেখতে হবে, সেখানে ক্যাম্পিং করতে হবে, পরের দিন আবার আমাদের বেরোতে হবে। এবার আমরা চলে আসলাম সোনমার্গের টানেল। আমরা সোনমার্গের টানেল পার হব, পার হয়েই আমরা এন্টার হয়ে যাব সোনমার্গে। এখান থেকে আর 360 কিলোমিটার হচ্ছে লে, কার্গিল 135 কিলোমিটার, সোনমার্গ আর 15 কিলোমিটার। ফাইনালি আমরা টানেল থেকে বেরালাম। লেফট সাইড দিয়েও যাওয়া যায়, ওই সাইড দিয়ে একটা রাস্তা পুরো সিধা একদম মানে চেকপোস্টের ওখানে গিয়ে উঠেছে। আর আমরা যাচ্ছি সোনমার্গের ভিতর দিয়ে। আর এই আমাদের সামনে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি সাফারি, পেছনে আবার লং ড্রাইভ ফ্রম কলকাতার স্টিকার লাগানো আছে, WB চৌধুরী CD 8080। এরাও লাদাখ যাচ্ছে। আমরা এখন পার হচ্ছি সোনমার্গ। মোটামুটি টুরিস্ট আছে, এমনি অফ সিজন এই সময়, আর টুকটাক দু একটা গাড়ি আছে, একেবারে নেই তা না। এইদিকে হচ্ছে সোনমার্গে পাহাড়ের মাথায় ভালো রকম বরফ আছে। সাজিবাস গ্লেসিয়ার পয়েন্টে গেলে ভালো বরফ পাওয়া যাবে। অনেক রাইডার ফিরছে, আমরা যাচ্ছি, বেশ মজা লাগে নাকি? কেউ ফিরছে ঘুরে, কেউ ঢুকছে লাদাখে। এই সময় লাদাখের সিজন তো, লাদাখ বেশ ভালো লাগে। সোনমার্গে একদম পুরো ক্যাম্প বসে ভরে গেছে, প্রচুর ক্যাম্প বসেছে এখানে, আর অনেক টুরিস্ট এসছে। হ্যাঁ, এটা হচ্ছে সোনমার্গে একদম স্ট্যান্ডটা, মেন যে স্ট্যান্ড। এবার আমরা পার হচ্ছি জজিলা পাস যাওয়ার চেকপোস্ট। যখন উপরে ওয়েদার খারাপ থাকে বা বরফ পড়ে, স্নোফল হয়, তো এখানে বন্ধ করে দেয়, এখান থেকে যেতে দেয় না, এখানে আটকায়। এখন থেকে প্রতি আধ ঘন্টা অন্তর, 1 ঘন্টা অন্তর অন্তর 1 ঢোক করে জল খেতে হবে। পাহাড়ে শরীর ঠিক রাখার কিন্তু একটাই মেডিসিন, সেটা হচ্ছে জল। যত অ্যাটিটিউড গেন হবে তত ঘন্টায় ঘন্টায় জল খেতে হবে, তাহলে কিন্তু শরীর খারাপ হবে না। এটা একদম কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যখন জজিলা টানেল রেডি হয়ে যাবে তখন এই রাস্তা দিয়ে যেতে হবে সোজা, সোজা গিয়ে জজিলা টানেলের মধ্যে ঢুকে যাচ্ছে। এখন আমরা লেফট সাইড দিয়ে যাচ্ছি। জজিলা টানেলের কাজ চলছে, এখনো 2-4 বছর লাগবে জজিলা টানেল কমপ্লিট হতে। সেই দেখা যাচ্ছে জজিলা টানেলের মুখ। এটা হচ্ছে বালটাল বেস ক্যাম্পের কাছে। ভালো ভিড়, সব মানে ঈদের ছুটি চলছে তো, লোকাল টুরিস্ট ভালো এসছে। কি ভিড়, সব গাড়ি নিয়ে এসে এখানে ছুটি কাটাচ্ছে, সব জেএনকের গাড়ি, সব লোকাল টুরিস্ট। অমরনাথ যাত্রার বেস ক্যাম্পের জন্য সবকিছু রেডি হচ্ছে, মানে যেহেতু আর বেশি দিন নেই, আর 1 মাস বাকি আছে অমরনাথ যাত্রার, সেই জন্য আর্মিরা সব কিছু রেডি করছে। টেন্ট ফেন্ট পেতে এইসব জায়গায় এখান থেকে হেলিকপ্টার যায়, এই যে হেলিপ্যাড, অমরনাথ যাত্রার জন্য হেলিকপ্টার এখান থেকে যায়, যারা হেলিকপ্টারে যেতে চায় তাদের জন্য। মানে এখন এই জায়গাটা জমজমাট হবে, মানে গম গম করবে মাস 3। বাবা, বিহারের গাড়ি লাদাখ থেকে ফিরছে, লাদাখের গাড়ি আসছে, অনেক লাদাখের গাড়ি শ্রীনগর ঢুকছে। জজিলা পাস যাওয়ার রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে, এতটা খারাপ ছিল না। মাঝে পরে বর্ষা হলো, সেই বর্ষায় বেশ ভালোই গাড্ডা হয়ে গেছে। খারাপ ছিল উপরের দিকে, কিন্তু নিচের দিকে এতটা খারাপ ছিল না। এইসব রাস্তাগুলো অ্যাটলিস্ট অন্তত একদম মানে খুব প্লেন ছিল, কিন্তু দেখছি যে ম্যাক্সিমাম জায়গায় গাড্ডা হয়ে গেছে। যাই হোক, এখন এই পাহাড়ি রাস্তা ধরে উঠতে হবে, আমাদের কিছু করার নেই। ধীরে ধীরে উঠছি, গাড়ি পুরো লোড আছে, অপরূপ সুন্দর। জজিলা পাস অনেকবার পার করেছি, বরাবরের জন্য আমার খুব ভালো লাগে। ভয়ঙ্কর সুন্দর হচ্ছে জজিলা পাস। আমরা পার হচ্ছি ছোট্ট একটা ওয়াটার ক্রসিং, যদিও এরকম ওয়াটার ক্রসিং কত আগে আসবে তার ঠিক ঠিকানা নেই। আমাদের একটা ড্রিম ট্যুর আমরা করতে চলেছি, অনেক দিনের স্বপ্ন ছিল, তাই না, যে আমরা গাড়ি নিয়ে লাদাখ যাবো। এটা আমাদের অনেক অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের। ফাইনালি সেই স্বপ্নটা আমরা পূরণ করতে চলেছি। আর এই সময়টায় লাদাখের সিজন চলে তো বেশ ভালো লাগে। সত্যি খুবই ভয়ঙ্কর হয়ে গেছে রাস্তা, এমনি মাঝে পড়ে তাও একটু যাওয়ার মতো সিচুয়েশন ছিল, হঠাৎ করে দেখছি রাস্তা প্রচন্ড খারাপ হয়ে গেছে জজিলার রাস্তা। আর
যে কোনো মাউন্টেন পাস চড়ার সময় খুব বেশি কিন্তু এক্সেলেটার দেওয়া যায় না, তাহলে কিন্তু ক্লাচ প্লেট পুড়ে যাবে। একটা 1000 বা 1500 RPM এর মধ্যে একদম হালকা স্লাইড, ধীরে 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 উঠতে হবে। চড়াই ওঠার সময় কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে। অনেকে গাড়ি চালায়, কিন্তু গাড়ি চালানোর অনেক নিয়ম কানুন আছে, বিশেষ করে পাহাড়ে গাড়ি চালাতে গেলে কিন্তু অনেক কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই গাড়িটাই হচ্ছে আমাদের পা, এটাকে ঠিক রাখতে হবে। এটা খারাপ হয়ে গেলে কিন্তু আমরা চলতে পারবো না। প্রচুর বাইরের গাড়ি দেখতে পাচ্ছি, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, ইউপি, প্রচুর গাড়ি আসছে। ওয়েস্ট বেঙ্গলের গাড়ি তো আমাদের পিছনে একটা আসছে, আগে যাই আরো দেখি। তো এটাই বলবো যে যখনই আপনারা এরকম পাহাড়ে ড্রাইভ করবেন বা নিজেদের গাড়ি নিয়ে আসবেন, গাড়ি কিন্তু খুব সাবধানে চালাবেন। আর 2 নম্বর কথা, সাইডে তো বুঝতেই পারছেন কেমন একদম পুরো এখান থেকে বাই মিস্টেক কোনো কারণে একটু মানে কোনো ভুলের কোনো রকম কোনো ক্ষমা নেই আর কি, গালতি কা কোই গুঞ্জাইশ নেই। হ্যাঁ, এখান থেকে কোনো রকম ভুল হলেই কিন্তু পুরো ছবি। আর গাড়ি সবসময়ের জন্য সাবধানে চালাতে হবে। শুধুমাত্র এই সাবধানতা নয় যে গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হবে কিছু, নিজের গাড়িকে ঠিক রাখতে হবে, কারণ গাড়িটাই হচ্ছে আমাদের পা। হ্যাঁ, গাড়ি কিন্তু কোনো রকম প্রবলেম হয়ে গেলে কিন্তু আমরা চলতে পারবো না, এটা মাথায় রাখতে হবে। এই দেখুন একটা ট্র্যাক উল্টে গেছে, খুব রিস্ক, রাস্তা খুব রিস্ক, একটু ডিসব্যালেন্স হলেই কিন্তু একদম বিপদ। এখনো বরফ মেল্ট হচ্ছে, এই যে বরফের দেয়াল এবার শুরু হয়ে গেছে, বরফগুলো ধোঁয়ায় কালো হয়ে গেছে। বাবা ট্র্যাকটা যা আগে যা, আমাদের তাড়া নেই, তুই আগে যা। হ্যাঁ পাহাড়ি রাস্তা একদম তাড়াহুড়ো নয়, ধীরে ধীরে উপরে উঠতে হবে, তাতে সাবধানতাও বজায় থাকবে, অ্যাক্সিডেন্টের ভয় কম থাকবে এবং গাড়িও বাঁচবে। উফ, কি দুর্দান্ত লাগছে। রোদের তেজ কিন্তু কম নেই, টাইম হয়ে গেছে 4:20, তারপরও ভালোই রোদের তেজ। এই যে একদম পাহাড়ের গা দিয়ে আমরা আসলাম, এখান থেকে দেখছি আর মনে হচ্ছে কোথা থেকে আসলাম আমরা। কি দুর্দান্ত লাগছে পাহাড়ি রাস্তাটা। এইসব জায়গাগুলো খুবই ভয়ঙ্কর, উপর থেকে যে কোনো মুহূর্তে পাথর পড়তে পারে নিচে। রাস্তার কন্ডিশনও খুব খারাপ। ওহো, এই জায়গাটা বহুত সরু রাস্তা। জজিলাকে কেন ভয়ঙ্কর সুন্দর বলে এইসব জায়গায় আসলে বোঝা যায়। উপর থেকে এখনো মাঝে মাঝে ইয়ে পড়ছে, পাথরের টুকরো পড়ছে। দেখুন এখানে একটা ট্রাক আটকে গেছে, আর একটা ট্রাক যে পাস করবে ওই সাইডে এতটাই জায়গা কম যে রিস্ক নিয়ে বেশি সাইডে যেতেও পারছে না। আর এই ট্রাকটা একটু চওড়া তো, এর জন্য জায়গাটা ব্লক হয়ে গেছে। ওফ, একদম গায়ে গায়ে হয়ে গেছে, এদিকেও বেশি ধারে যেতে পারছে না, রিস্ক হয়ে যাচ্ছে। আবার মুম্বাই না মহারাষ্ট্র থেকে রাইডাররা চলে আসলো, অনেকগুলো রাইডার এসছে, সব মহারাষ্ট্রের গাড়ি। খুবই দুর্গম রাস্তা, খুব দুর্গম। এই ট্র্যাকটা ঢুকে আর রাস্তাটাকে একটু দুর্গম করে দিল। দেখি আস্তে আস্তে করে ওভারটেক করি। এই সামনে হচ্ছে জজিলা বাসের বোট, সব ওখানে ফটো তুলছে, দেখো কি ভিড়। বাবা কি ধুলো, এই যে এখানে ভিড়, এখানে ফটো তোলার ভিড়। এখানে হচ্ছে আই লাভ জজিলা একটা বোর্ড আছে, যার জন্য এখানে এত ভিড়। ফাইনালি আমরা এসে পৌঁছালাম জজিলা পাসের। এখান থেকে 96 কিলোমিটার কার্গিল, 326 কিলোমিটার হচ্ছে লে। মানে এই জায়গাটাকে গেটওয়ে অফ লাদাখও বলে। একদম জজিলা পাসের যে পয়েন্ট আছে সেই পয়েন্ট, এখানে হচ্ছে এই জজিলা পাসের বোর্ড। এইবার এখানে আমরা একটু গাড়িটাকে রাখবো। জজিলা বাসে আমরা বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ ওখানে বলছে এখন নাকি বেশিক্ষণ দাঁড়াতে দেয় না। সেই মহারাষ্ট্রের রাইডার গুলো সামনে চলে যাচ্ছে, 5টা রাইডার যাচ্ছে। আমার এক সময় খুব শখ ছিল, করেছিলাম কিছুদিন, সিকিম টিকিম রাইড করেছি, তারপরে আর এত কষ্ট হয় এসে পেরে ওঠে না, সেই জন্য আমরা রাইডিং ছেড়ে দিয়ে এখন গাড়িতে করে ট্রাভেল করছি। তবে রাইড বেশ ভালো লাগে, এই আর কি। ফাইনালি আমরা জজিলা পাস থেকে নিচে নামলাম। এবার আমরা লাদাখের যে এন্ট্রি পয়েন্ট সেই দিকে যাচ্ছি। আর সবুজ পাহাড় এবার আস্তে আস্তে শেষ হয়ে যাবে, এবারে আমাদের শুকনো পাহাড় মানে শুরু হবে।
অলরেডি দেখা যাচ্ছে এখান থেকে। তবে একটা জিনিস খুব ভালো যে রাস্তা এবার কিন্তু কিছুটা ভালো পাবো। হ্যাঁ, অনেক দুর্গম রাস্তা পার করে আমরা নিচে নামলাম। আর পাশের রাস্তাগুলো একটু খারাপই হয়, কারণ পাশে এত সুন্দর রাস্তা হয় না মাউন্টেন পাস গুলোতে। ফাইনালি এসে গেলাম আমরা লাদাখের এন্ট্রি পয়েন্টে। লাদাখ ঢুকতে গেলে এখানে এন্ট্রি করতে হবে, এখানে কোনো পারমিশন না, এখানে জাস্ট এন্ট্রি করতে হবে। নাম, নাম্বার আর গাড়ির নাম্বার, এইগুলো ডিটেলস এন্ট্রি করে ঢুকতে হয়। আর পারমিশন এখন আমি করাইনি, আজকে রাত্রে পারমিশনটা করাবো। কারণ লাদাখ পার করে যখন আমরা ইরান লাইনে ঢুকবো তখনই কিন্তু পারমিটটা লাগে। তো যার জন্য এইসব জায়গায় কোনো পারমিট লাগবে না। লে পর্যন্ত আপনারা আরামসে আসতে পারেন, লে পর্যন্ত আপনাদের কোনো পারমিট লাগবে না। তারপরে কিন্তু আপনাদের যেতে গেলে পারমিট লাগবে। এবার আমাদের এখানে এন্ট্রি করতে হবে। আমরা ওই আগে গাড়ি থেকে আসলাম, গাড়িটা ছায়া রাখলাম। এই যে রাইডাররা সব এন্ট্রি করার জন্য দাঁড়িয়েছে এখানে। এরা আসছে মহারাষ্ট্র থেকে, অনেকগুলো বাড়ি, 1 2 3 4 5 6 7টা বাইক। এখানে দোকানও আছে, টয়লেট আছে। টয়লেট চলো আগে আছে। এখানে যাদের কিছু খাওয়ার দাওয়ার দরকার তারা খেতে পারবেন। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এখানে এন্ট্রি করে দিলাম। আর কিছুক্ষণ একটু এখানে টাইম কাটাবো, তারপরে আমরা আবার বেরিয়ে যাব। এখান থেকে মাটিয়ান আর 4 কিলোমিটার। আর দেখুন একদম পুরো লাদাখের ভাইব কিন্তু আসতে শুরু হয়ে গেছে, তাই না? পাহাড় টাহাড় গুলো একদম পুরো নেড়া পাহাড়, আর এই রাস্তা পায়ে দিয়ে বয়ে গেছে। খুব সুন্দর একটা নদী, আর এই নদীর আশেপাশেই আমরা কোথায় ক্যাম্প করবো একটা। দেখি আর একটু আগে যাই, অন্তত ড্রাসটা পার করি। 2020 সালে আমার এই লাদাখ মানে জার্নি স্বপ্ন দেখা। তবে সেটা ছিল আমার বাইকে করে, যে আমি বাইকে করে লাদাখ ঘুরবো। বাট তারপরে আমি অনেক বাইক রাইড করেছি, কিন্তু দেখলাম যে না, বাইক রাইড করা অতটা ইজি ব্যাপার না, প্রচুর কষ্ট। সেই জন্য আমি আর বাইক নিয়ে নয়, আমি 4 চাকা নিয়েই লাদাখ করতে পারছি। এর সব থেকে বড় কথা, উপরওয়ালার কাছে লাখ লাখ শুকরিয়া। এর থেকে বড় আর কিছু নেই। খুব মনটা ভালো লাগছে, আজকে প্রথম দিন আমরা লাদাখ বেরিয়েছি। তবে জান্সকারটা আমরা বাকি রাখছি, জান্সকারটা কিন্তু আমরা লাস্ট দিয়ে করতে পারি। জান্সকার করে হয়তো আমরা ফিরতে পারি আবার কাশ্মীরে, সেটা এখন বলতে পারছি না। সেটা সময়ের উপর ডিপেন্ড করবে, পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। এখন আপাতত আমাদের মেন যে টার্গেট লে আর লাদাখ, সেটা আমরা মেনলি করছি। জান্সকার যদিও লাদাখের মধ্যে পড়ে, তবুও জান্সকারটা অন্য সাইড, সেই সাইডটা আমরা এখন করবো না, এটা আমরা লাস্ট দেখছি কি করা যায়। এখন আমাদের মেন টার্গেট হচ্ছে লে, নুব্রা, প্যাংগং, হানলে, সোমরিরি, এই সবগুলো। আমরা এখন পার হচ্ছি মাটিয়ান ভিলেজ। বেশ কিছু 50-60টা মতো ঘর আছে এই ভিলেজটাতে। খুব বেশি বড় ভিলেজ না, একদম ছোট্ট ভিলেজ। আস্তে আস্তে আমরা লাদাখের মধ্যে যত ঢুকছি তত পাহাড়ের কিন্তু রূপ বদলাচ্ছে, খুব দুর্দান্ত। বেশি ঘর বাড়ি নেই এখানে, 50টা হয়তো গুনে গুনে হতে পারে, তার বেশি না। ছোটখাটো 2-1টা হোটেল ফোটেল আছে, এই ব্যাস 2-1টা হোমস্টে আছে, এছাড়া কিচ্ছু না। খুব সুন্দর একটা জায়গায় দাঁড়ালাম। এখান থেকে এই পাহাড়টা খুব দুর্দান্ত লাগে, দেখুন কত সুন্দর লাগছে। আর টেম্পারেচার কিন্তু বেশ ভালো রকম ডাউন। এই পাশে আছে ক্যাম্প সাইট, আমরা এরকম জায়গায় ক্যাম্প করতাম, বাট আমাদের কিছু কেনাকাটা আছে, যার জন্য আমরা যাব হচ্ছে একটু ড্রাস মার্কেটের দিকে। তারপরে খুব সুন্দর একটা নদী চলে গেছে এখান থেকে, আর এই জায়গায় বেশ কিছু গাছগাছালি আছে, খুব ভালো লাগছে। টেম্পারেচার কিন্তু একদম কম, ঠান্ডা লাগছে রীতিমতো। এখানে কেমন ঠান্ডা লাগছে? বড় ঠান্ডা লাগছে না? বেশ ভালো রকম ঠান্ডা, 10 ডিগ্রি টেম্পারেচার নেমে গেছে। আমি ভাবলাম যে হয়তো 16-17 হবে, তারপর যখন মোবাইলে চেক করলাম দেখলাম যে 10 ডিগ্রি টেম্পারেচার। খুব হাওয়া হচ্ছে, বেশিক্ষণ বাইরে দাঁড়ানো যাচ্ছে না। আমরা তাড়াতাড়ি আমাদের ক্যাম্প সাইটে চলে যাই, তারপরে সেখানে গিয়ে আমাদের ক্যাম্পিংটা আগে রেডি করতে হবে, না সন্ধ্যা হয়ে গেলে, অন্ধকার হয়ে গেলে আমরা মুশকিলে পড়ে যাব। কি দুর্দান্ত সুন্দর, একবার দেখুন। মানে এইসব জিনিস মুখে মানে বলে বোঝাতে পারবো না, মানে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এই সৌন্দর্য। আর 12 কিলোমিটার বাকি ড্রাস ঢুকতে, তার আগে এই সৌন্দর্য আমরা উপভোগ করতে করতে ড্রাস ঢুকছি। মানে মানালি থেকে ঢুকতে গিয়ে যেরকম জিস্পা পড়ে, জিস্পার সৌন্দর্য একরকম, এদিক থেকে ঢুকতে গিয়ে ড্রাসের সৌন্দর্য।
সিমিলার। টাইম হয়ে গেছে 6:12। আমাদের 6:30 7টার মধ্যে ক্যাম্প সাইট দেখে আমাদেরকে স্টে করে যেতে হবে। ফাইনালি আমরা ঢুকছি ড্রাস ভ্যালি। ড্রাস ভ্যালিটা পার করেই একটা সুন্দর জায়গা দেখে আমরা আজকে স্টে করে যাব। ড্রাসের সৌন্দর্য কিন্তু মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা সম্ভব না। হ্যাঁ, এখন তো সবুজে সবুজ গাছ, আর মোটামুটি অক্টোবর নভেম্বরের দিকে আসলে একদম অন্যরকম একটা এই গাছের কালার হয়ে যায়, দুর্দান্ত লাগে। এখনো খুব সুন্দর লাগছে, নো ডাউট সুন্দর ড্রাস। আর ড্রাস কিন্তু এশিয়ার সেকেন্ড কোল্ডেস্ট ভিলেজ। এখানে কিন্তু টেম্পারেচার -40-45 পর্যন্ত চলে যায় ঠান্ডার সময়। এখন তাই টেম্পারেচার এখানে 8 ডিগ্রি 9 ডিগ্রি টেম্পারেচার, রাতে মিনিমাম 2-3 ডিগ্রি তো নামবে আমার মনে হয়। তো দুর্দান্ত লাগে ড্রাসের সৌন্দর্য। আর এছাড়া ড্রাস ব্রিজ আমরা পার করছি, এটা পার করার পরেই ড্রাস মার্কেট। খুব সুন্দর, গ্রিনারি দেখে চোখ জুড়িয়ে যায়, তাই না? কি পরিমাণে সবুজে সবুজ গাছ চারিদিকে। হ্যাঁ, রাস্তার দু সাইডে। আমরা প্রায় ড্রাস মার্কেটে চলে আসলাম। টাইম হয়ে গেছে 6:53, আর আমরা একটা ক্যাম্প সাইট খুঁজে পেয়েছি। মানে পায়ে দিয়ে চলে গেছে নদী। কেমন ঠান্ডা! আমি তো সোয়েটার পরে নিয়েছি, মোটা গেঞ্জি পরে নিয়েছি। আর ওই উপর দিয়ে চলে গেছে মেন রোড, ওখান থেকে আমরা নিচে নামিয়ে পায়ে দিয়ে নদী চলে গেছে। খুব সুন্দর একটা জায়গা। এখানে আমরা দেখুন আমাদের গাড়ির পিছনে অবস্থা দেখুন, পুরো প্যাকড আপ। এখানে আমরা গাড়িটা রাখলাম, এখানে আমরা আজকে ক্যাম্পিং করব। আর ক্যাম্পিং সবসময় এমন জায়গায় করা উচিত যেখানে আশপাশে যেন বাড়িঘর থাকে, মানে একটু দূরে যেন বাড়িঘর থাকে, এরকম একটা সিচুয়েশনে কিন্তু ক্যাম্পিং করা দরকার। আমরা খুব সুন্দর। আর এদিকে লাদাখের দিকে ক্যাম্পিংয়ের জায়গার কোনো অভাব নেই, প্রচুর জায়গা পাওয়া যায় ক্যাম্পিং করার, তো কোনো চাপ নেই। আমরা ফটাফট ক্যাম্পিংয়ের সেটআপটা রেডি করে নিই। রেডি করে নিয়ে আপনাদের দেখাবো যে কেমন সেটআপ আমাদের, সেটা একটু পরেই দেখাচ্ছি। আগে সেটআপ রেডি করে নিই। গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল 7টা বাজে। আর কাল আমরা যে জায়গায় এসে ক্যাম্পিং করেছিলাম, লাস্ট বলেছিলাম, তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ এত হাওয়া হচ্ছিলো এখানে। আর আমরা রাত্রের ডিনার ফিনার রেডি করতে খুব মানে প্রবলেমের মধ্যে পড়ে গেছিলাম, তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তারপরে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। এখন সকালবেলা উঠে ভিডিওটা কন্টিনিউ করছি। তো আপনাদের দেখাই যে কোন জায়গায় ক্যাম্পিং করেছিলাম, যে এই জায়গার লোকেশানটা আপনাদের একটু দেখাই। দেখুন ক্যাম্পিংয়ের লোকেশান। এখন ঈশানী শুয়ে আছে, ঈশানী এখনও ওঠেনি। এই যে ঈশানী এখনো ভিতরে শুয়ে আছে। গুড মর্নিং, ওঠো। তারপরে রাত্রে দেখলাম গাড়িতে পিছনে, জানি না এটা কিসের পায়ের ছাপ। এই দেখুন, এটা কোনো জানোয়ারের পায়ের ছাপ মতো লাগছে। তো এটা একটা শব্দ হচ্ছিল রাত্রে। হ্যাঁ, এইখানটাতে এই দেখুন, দেখে বুঝতে পারছেন কি জানি না। যদিও বাইরের টেন্টে কিন্তু রিস্ক আছে। এক টেন্ট বসেছে একটু দূরে, আমরা আসার পরে এরা এসেছিলো। তো ওরাও রান্নাবান্না করেছে, 3টে টেন্ট বসেছে এখানে। এরাও রান্নাবান্না করেছে কালকে এই হাওয়ার মধ্যে। আর এই নদীর প্রচণ্ড হাওয়া হচ্ছিলো, এখন তো হাওয়া কমে গেছে, প্রচণ্ড হাওয়া। আমরা ক্যাম্পিং সেটআপটাও কালকে ভালো করে করতে পারিনি, কোনো রকমে এখানে রান্নাবান্না করেছি, করে আমরা খেয়ে দিয়ে আমরা ভিতরে ঢুকে গেছি। কাল রাত্রে আমরা এখানে চিকেন খেয়েছিলাম, চিকেন বানিয়েছিল ঈশানী, চিকেন খিচুড়ি। আর এই রাত্রে মাংস খাওয়া একটু রিস্ক আছে। আর এখানে খুব বিয়ার আছে, বিয়ারের মানে খুব উৎপাত। যাই হোক, সেই দেখুন বিয়ারের বোর্ডও আছে এখানে একটা, এই যে, কারণ এখান থেকে বিয়ার ক্রস করে এরকম বোর্ড এখানে প্রচুর আছে। এটা ন্যাশনাল হাইওয়ে 1। আর এই জায়গা থেকে বুঝতে পারছেন আপনারা যে রাত্রেবেলা এখানে এটা ভল্লুকেরই পায়ের ছাপ। হ্যাঁ, তো যাই হোক, বাকি জায়গাটা কত সুন্দর একবার দেখুন। যখন সকালবেলা 5টার সময় এই জায়গা থেকে রোদ আসছিল, আর এই পাহাড়টা দেখা যাচ্ছিল, এই কোনার এই সাদা পাহাড়টা, উফ কি দুর্দান্ত লাগছিল। তো সেই সময় আমি আর বেরাইনি। বাকি দেখুন, এই পাহাড়ের মাথায় হালকা বরফ আছে, এইদিকে হালকা বরফ আছে, আর সব মিলিয়ে জায়গাটা দুর্দান্ত। আজকে থেকে রাত্রে থেকে ক্যাম্পিংয়ের জায়গাটা আমাদের একটু তাড়াতাড়ি সিলেক্ট করতে হবে, কালকে আমাদের এখানে আসতেও দেরিও হয়ে গেছে।
যার জন্য এটা একটা প্রবলেম, একটু দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে আমাদের ক্যাম্পিংয়ের জায়গায় যদি আমরা পৌঁছে যাই তাহলে কিন্তু আর এই প্রবলেমগুলো হয় না। আমরা মোটামুটি 4টা থেকে 4:30টার মধ্যে ক্যাম্পিংয়ের সব কিছু সেট আপ করে ফেললে তারপরে আমরা আরামসে সব কিছু রান্না বান্না করতে পারি। কালকে এখানে এসছি তখন 6:30 7টা বাজে, তো ওই শর্ট সময়ের মধ্যে আর কিছু কমপ্লিট করতে পারিনি। যাই হোক, ক্যাম্পিংয়ে মজা আছে কিন্তু একটু কষ্টও আছে। যেমন কালকে এখানে আমাদের একটু কষ্ট হয়েছে, কিন্তু সকালবেলা উঠেই দুর্দান্ত লোকেশান, দুর্দান্ত জায়গায় ঘুম থেকে উঠেই এরকম সৌন্দর্য দেখা, মানে এটা একটা ভীষণ একটা ইয়ের ব্যাপার। যাই হোক, এখন আমরা গুছিয়ে টুছিয়ে নিই, রেডি ফেডি হয়ে আমরা এখান থেকে বার হব। আজকের টার্গেট তো আছে এখান থেকে 84 কিলোমিটার কার্গিল। আমরা আর কার্গিল স্টে করবো না, কার্গিল পার হয়ে আমরা আরও কিছুটা ভিতরে লেহের দিকে ঢুকে যাব। দেখা যাক কতটা যেতে পারি, কারণ আমরা যেহেতু অনেকটা এগিয়ে এসেছি তো সেহেতু আর কার্গিল স্টে করার কোনো প্রশ্নই ওঠে না। মিনিমাম আবার 150-200 কিলোমিটার আজকে যাবো, আর আস্তে আস্তে ঘুরতে ঘুরতে যাবো, শ্যুট করতে করতে যাবো, সময় তো একটু লাগবেই। যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা পরের ভিডিওতে আমাদের এখান থেকে লেহের দিকে জার্নি দেখতে পাবেন, আর আজকের ক্যাম্পিংটা পরের ভিডিওতে দেখাবো। আজ রাত্রের ক্যাম্পিংটা এখানে তো ক্যাম্পিংটা দেখাতেই পারিনি, দেখাবো কি করে, মানে এত লেট হয়ে গেছিলো আসতে। যাই হোক, আর লম্বা করছি না এই ভিডিওটা, এটাই বলবো যে আপনারা আসুন। আপনারা যদি গাড়ি নিয়ে আসতে চান গাড়ি নিয়ে আসুন, আর আপনাদের যদি মনে হয় গাড়িতে অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, গাড়ির তেল খরচ, হোটেল খরচ সব মিলিয়ে একটা ব্যয়বহুল ব্যাপার। দেখুন, পয়সা অনেকে খরচা করে, অনেকের আছে তারা খরচা করে, অনেকের হয়তো ততটা সাধ্য নেই, কিন্তু স্বপ্ন তো দেখা বারণ নেই, আর স্বপ্ন পূরণ করা বারণ নেই। তো আমি বলবো যে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, 4 হুইলার নিয়ে, তাহলে আপনারা কিন্তু ক্যাম্পিং সেট আপ করতে পারেন। যদি 2 জন হন তো কোনো ব্যাপারই না, একটা বাচ্চা থাকলেও কোনো ব্যাপার না। আর আমি ধীরে ধীরে ক্যাম্পিং সেট আপটা পুরোপুরি দেখাবো। হ্যাঁ, আমরা লেতে পুরোপুরি ক্যাম্পিং করার ইচ্ছা আছে। আর যদি আপনারা বাইক নিয়ে আসেন তাহলে তো হোটেল নিতে হবে, কারণ বাইকে তো জিনিসপত্র নিয়ে যাওয়া সম্ভব নয়। মানে এই খরচাটা আমরা পুরো বাঁচাবো, যেহেতু আমাদের তেলের খরচাটা অনেকটা হয়ে যাবে, তো আমরা এদিক থেকে ম্যানেজ করবো। আর বাইক আসলে কী হবে, বাইকের তেলের খরচাটা অনেকটা কম, কিন্তু আবার এদিকে হোটেল খরচা আর খাওয়া খরচাটা হয়ে যায়। তো আলটিমেটলি খরচ কিন্তু সেমই হবে, কিন্তু যেহেতু আমরা বাইরে খাচ্ছি না, আমরা এক্সট্রা নিচ্ছি না, সেই জন্য হিসাব করে দেখলে বাইকের খরচের সমতুল্যই খরচ হবে। এছাড়া আর কিছু না, একটু হয়তো বেশি হতে পারে সামান্য, কারণ গাড়ির তেল খরচা তো একটু বেশি, তো সে হলেও অনেক শান্তি আছে গাড়িতে। আর যারা বাইক রাইড করতে পছন্দ করেন, ভালোবাসেন, তাদের ব্যাপারটা আলাদা। বাইক রাইড আমিও করেছি, কিন্তু কষ্ট, বিশেষ করে প্লেয়ার নিয়ে, ওয়াইফ নিয়ে, ফ্যামিলি নিয়ে খুবই কষ্ট। বাইক রাইড করা যায় যখন সব ইয়াং ছেলে হয়, এরকম একটা সিচুয়েশন হলে, আর সঙ্গে যে থাকে তার মেন্টাল সেরকম থাকা দরকার। তো ততটা মেন্টাল আমাদের নেই, ততটা মেন্টাল মানে স্ট্রং আমরা নেই, আমরা একটু রিল্যাক্সে করতে যাই, অত হেডেক অত কিছু নিয়ে আর ভালো লাগে না। যেমন কালকে আর কার্গিল পর্যন্ত যেতে পারিনি, বা ড্রাসেও কোথাও এখানে থেকে গেছে। তো গাড়িতে অনেক সুবিধা আছে, আর লের মধ্যে কোনো জায়গায় কোনো রেস্ট্রিকশন নেই, যেখানে খুঁজে আপনি ক্যাম্পিং করতে পারবেন, যে কোনো জায়গায়, কেউ বারণ করবে না আপনাকে একটা বারও। শুধুমাত্র সিচুয়েশন দেখে নেবেন, আশপাশে যেন বাড়ি থাকে, যেন দূরের মধ্যে একটু বাড়ি দেখা যায়, একেবারে কোনো জঙ্গলের মধ্যে নয়। এইগুলো একটু দেখে নিতে হবে, যেগুলো আস্তে আস্তে আপনাদের বলবো। যাই হোক, এই ভিডিওটা লম্বা করছি না, এখানে শেষ করে দিচ্ছি এই ভিডিওটা। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন অবশ্যই। আর আপনারা যদি লে ট্যুর করতে চান, প্রতি মাসের শেষ রবিবার আমাদের লে ট্যুর হচ্ছে, শ্রীনগর টু লে, 7 নাইট 8 ডেজের প্রোগ্রাম। তার মধ্যে ট্রান্সপোর্ট থাকছে, ফুডিং থাকছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্টে সব থাকছে, এবং হোটেল থাকছে, সব কিছু থাকছে, এবং প্রাইসটাও আমরা কম রেখেছি। আপনারা যদি সে বিষয়েও ডিটেলস নিতে চান তাহলেও আমাকে মেসেজ করুন বা কমেন্ট করুন, আমি ডিটেলস আপনাদের দিয়ে দেবো। তো এটাই বলার, এই ভিডিওটাকে শেষ করি, চলুন পরের ভিডিও দেখা হচ্ছে, টাটা।